আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মিডিয়া, ফুটবল, ব্যবসা ও ব্যাংক নিয়ন্ত্রণে যাদের নিয়োগ করেছিল হাসিনা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বলেছেন, সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার জন্য শেখ হাসিনা শ্যামল দত্ত ও সুভাষ সিং রায়ের মতো লোকদের নিয়োগ করেছিলেন। এছাড়া ফুটবল নিয়ন্ত্রণে সালাউদ্দিন এবং ব্যবসা ও ব্যাংক নিয়ন্ত্রণে নজরুল ইসলাম মজুমদারকে নিয়োগ করেন পতিত স্বৈরাচারী শেখ হাসিনা। এদের মাধ্যমে শেখ হাসিনা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এরপর জানাবো, জাতিসংঘের প্রতিবেদন, ছাত্র আন্দোলনে ১,৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে গত বছরে জুলাই আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে বলা হয়েছে, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১,৪০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে। এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের ৪০ জন কর্মকর্তা নিহত হয়েছেন। এদিকে প্রধান উপদেষ্টার পরিদর্শনে আয়নাঘরে যেসব চিত্র দেখা গেল। আয়নাঘর পরিদর্শন করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সময় সাথে ছিলেন দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীরা। এবারে জানাবো, এস আলম গ্রুপের পরিবারের ৫,০০০ কোটি টাকা শেয়ার অবরুদ্ধ। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৪২টি কোম্পানির ৪৩৭ কোটি ৮৫ লক্ষ ২,২৪৪টি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। সব শেয়ারের বাজার মূল্য ৫,১০৯ কোটি ৬৭ লক্ষ ৯৬,২৬০ টাকা। আজ বুধবার ১২ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেয়। এদিকে চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার। পিরোজপুরে কাউখালী চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা সঞ্জয় শীল ২৮কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১২ ফেব্রুয়ারি সঞ্জয়কে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো, ছাত্রদের দলের গঠনতন্ত্র ও নাম নিয়ে কাজ চলছে। নতুন রাজনৈতিক দল গঠন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিনক্ষণ, নাম, গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও মূল নেতৃত্বকে কারা থাকছেন এ নিয়ে সব মহলে বাড়ছে কৌতূহল ও উত্তেজনা। বিষয়গুলো নিয়ে ব্যস্ত সময় পার করছে সম্ভাব্য দলটির প্রায় ১৫০ সদস্য। তারা প্রতিনিয়ত দেশের প্রায় ২ ডজন সিনিয়র সিটিজেনের সঙ্গে যোগাযোগ পরামর্শ করছেন। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এই দলের আত্মপ্রকাশ হতে পারে বলে জানা গেছে। দল ঘোষণার দিনক্ষণ সম্পর্কে তারা বলেন, আগামী ২০ অথবা ২২ ফেব্রুয়ারি আসতে পারে নতুন দলের ঘোষণা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মিডিয়া, ফুটবল, ব্যবসা ও ব্যাংক নিয়ন্ত্রণে যাদের নিয়োগ করেন হাসিনা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী দাবি করে বলেছেন, সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার জন্য শেখ হাসিনা শ্যামল দত্ত ও সুভাষ সিং রায়ের মতো লোককে নিয়োগ করেছিলেন। এছাড়াও ফুটবল নিয়ন্ত্রণে সালাউদ্দিন এবং ব্যবসা ব্যাংক নিয়ন্ত্রণে নজরুল ইসলাম মজুমদারকে নিয়োগ করেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা। বুধবার ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম এম আজহারুল ইসলামের আদালতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ধানমন্ডি থানা ও যাত্রাবাড়ি থানায় রিমান্ড শুনানিতে এসব কথা জানিয়েছেন তিনি। পিপি ফারুকী আরও বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সব জায়গায় তার নিজস্ব লোক নিয়োগ করেছিল। যেমন ফুটবলে নিয়োগ করেছিল সালাউদ্দিন, সাংবাদিক নিয়ন্ত্রণের জন্য নিয়োগ করেছিলেন শ্যামল দত্ত ও সুভাষ সিং রায়ের মতো লোককে। ব্যবসা এবং ব্যাংকারদের নিয়ন্ত্রণ করার জন্য যে লোককে নিয়ন্ত্রণ
পরিবর্তন নিয়োগ করেছিলেন সেই লোকটা নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম। এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করে 2 মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী। আসামি পক্ষের আইনজীবী তারা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। পরে আদালত 5 দিন করে 2 মামলায় 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। জাতিসংঘের প্রতিবেদন, ছাত্র আন্দোলনে 1400 জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে বলা হয়েছে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে। এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর গুলি দ্বারা গুলিবিদ্ধ হয়েছে। নিহতদের মধ্যে 12 থেকে 13% মানুষ শিশু বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বাংলাদেশের পুলিশ জানিয়েছে তাদের 44 জন কর্মকর্তা নিহত হয়েছে। মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরে ছাত্রের নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সঙ্গে জড়িত ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে একটি সরকারের নীতি উঠে এসেছে যা সরকার বিরোধী বিক্ষোভকারীদের এবং সমর্থকদের আক্রমণ ও সহিংসভাবে দমন করার নির্দেশ দেয়, যা মানবতা বিরোধী অপরাধের মতো উদ্বেগ উত্থাপনকারী এবং জরুরিভাবে আরও ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা নির্দেশ করে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম কোনো ঘটনা। প্রধান উপদেষ্টার পরিদর্শনে আয়নাঘরে যেসব চিত্র দেখা গেল। আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বুধবার 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সময় সাথে ছিলেন দেশি বিদেশি গণমাধ্যম কর্মী, ভুক্তভোগীরা। আয়নাঘর পরিদর্শনের সময় তার সঙ্গে আরও ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল, পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। আয়নাঘরে যে চেয়ারে বসিয়ে রিমান্ডে নেওয়া হতো তা এখানে দেখলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। জোরপূর্বক গুমের শিকার ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আজমি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসকে দেখাচ্ছেন কিভাবে তাকে আয়নাঘরে দীর্ঘদিন রাখা হয়েছিল। আয়নাঘর পরিদর্শনে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া দেখালেন কোথায় রাখা হয়েছিল তাকে। আন্দোলনের সময় যে টর্চার সেলে রাখা হয়েছিল তা শনাক্ত করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস নিজ চোখে সমস্ত বিষয়াদি দেখে তিনি বলেছেন, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা আইএমএ জাহেলিয়াতের থেকেও ভয়ানক। তিনি বলেন, আমরা কোন সমাজে বসবাস করতাম, কোন পরিবেশে বসবাস করতাম, এটা ভাবতেই অবাক লাগে যে এটা আমাদের সমাজ কি করে হয়। তিনি বলেছেন, আমি নতুন নতুন স্থান দেখছি আর নতুন নতুন তথ্য সামনে আসছে। আমার শোনামতে এ পর্যন্ত বাংলাদেশে প্রায় 700 থেকে 800টি আয়নাঘর রয়েছে বলে জানা গেছে। পর্যায়ক্রমে এসব আয়নাঘরে পরিদর্শনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এস আলম পরিবারের 5,000 কোটি টাকা শেয়ার অবরুদ্ধ। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা 42টি কোম্পানি 437 কোটি 85 লক্ষ 2,244টি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। এসব শেয়ারের বাজার মূল্য 5,109 কোটি 67 লক্ষ 96,260 টাকা। বুধবার 12 ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন এসব তথ্য জানিয়েছে। দুদকের আবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে $1 বিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধানকালে তার পরিবারের সদস্যদের নামে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, বিভাগীয় কার্যালয় ও এনএক্স ভবন 6ষ্ঠ তলা থেকে প্রাপ্ত তথ্য থেকে 42টি কোম্পানি 437 কোটি 85 লক্ষ 2,244টি শেয়ারের মালিকানার তথ্য পাওয়া যায়।
এসব শেষে অভিহিত মূল্য ৫,১০৯,৬৭,৯৪,২৬০ টাকা। অনুসন্ধানকালে জানা যায়, মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা মালিকানাধীন এসব শেয়ার হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিল ও বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণের সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে। এই সব শেয়ার বাজার এবং শেয়ারসমূহ থেকে উন্নত সকল মুনাফা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ১৪ ধারায় অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালতে সম্পদের অবরুদ্ধ আদেশ দেন। এর আগে গত ৩০ জানুয়ারি এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম এবং তার পরিবারের নামে থাকা ৩৬৮,২৫,৬৩,৫০০,১৭৫ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।